হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ট্রিপ্লয়। সো আমি চেষ্টা করি আসলে বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমাদের যে স্টুডেন্ট যারা দেশের বাইরে অ্যাপ্লাই করতে যাচ্ছে, বা আমাদের থ্রুতে হোক বা অন্যান্য স্টুডেন্টই হোক, আসলে ইউকেতে যারা অ্যাপ্লাই করতে চায়, বা ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড নিয়ে আমরা রিসেন্টলি কাজ শুরু করেছি। এবং পাশাপাশি ইউরোপের কিছু কান্ট্রি নিয়ে আমরা টুকটাক কাজ শুরু করেছি। বাট আমাদের মেইন প্রোডাক্ট যেহেতু ইউকে, আমরা ইউকে নিয়েই আমাদের শুরুটা হয়েছিল, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা ইউকেটাকেই খুব সাকসেসফুলি কাজ করছি। তো আজকে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের কাজী রাতুল ভাইকে। কাজী রাতুল ভাই 2023-এর লাস্ট যেই সেপ্টেম্বর ইনটেকটা ছিল, সেই ইনটেকে ভাইয়া গিয়েছে, স্পাউস সহ ভাবিকে নিয়ে গিয়েছে। সো ভাইয়ারাই মনে হয় লাস্ট সেপ্টেম্বর ইনটেক যারা আসলে স্পাউস নিয়ে যেতে পেরেছে আর কি। সো ভাইয়া কেমন আছেন ভাই? ইয়া এটা ট্রু আছি, আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পরে আপনার সাথে আসলে কথা হচ্ছে, আফটার আ লং টাইম। হ্যাঁ, ইউকে লাইফটা আসলে ব্যস্ততার সময় যায় সবার। তো এক্স্যাক্টলি। এর মাঝখানেও দেখা যায় আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমিও হয়তোবা আপনার কাছ থেকে কোনো ধরনের অনেক সুযোগ সুবিধা এক সময় পেয়েছি, যেই কারণে আমার দেখা যায় কমিউনিকেশনটা থেকেই গেছে। আর আমার যতটুকু জানা যে আপনার লাইফের মানে এই কার্যক্রমের শুরু থেকেই মনে হয় আমি এক্স্যাক্টলি, আপনারে এক্স্যাক্টলি, চিনি আরকি। এক্স্যাক্টলি, তো ওই এক্স্যাক্টলি। দিক থেকে আপনার সাথে একটা সম্পর্কর জায়গাটাই অন্যরকম। হ্যাঁ। তো এই আরকি। তো আপনারে ইউকে লন্ডনে আসার জন্য ওয়েলকাম থাকলো। যেকোনো ইনশাল্লাহ। সময় বাসায় ঘুরে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তো ইনশাল্লাহ। এমনি আছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা সবাই ভালো আছি। বিজনেস নিয়ে একটু রাশ টাইম যাচ্ছে আর কি আপনাদের দোয়াতে। সো আমাদের জন্য রাশ টাইম মানে আসলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে বাংলাদেশ স্টুডেন্ট অনেকেই দেশে বাইরে পড়াশোনা করতে যাচ্ছে। রিসেন্টলি আসলে অনেক ইনসিডেন্টস হয়ে গিয়েছে। এর আগের থেকেও আসলে বাংলাদেশি স্টুডেন্ট অনেক যাচ্ছে দেশের বাইরে। এখন ইনসিডেন্টসের পরে প্রচুর। আসলে আরও ফ্লো বেড়ে গিয়েছে। সো আশা করি ইনশাল্লাহ আপনারা যারা যাচ্ছেন অবশ্যই দেশের বাইরে গিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনারা কাজ করছেন পড়াশোনার পাশাপাশি। সেটা আসলে অনেক বড় একটা ব্যাপার আমরা যারা বাংলাদেশি, যারা আমরা বর্তমানে রয়েছি তাদের জন্য। কারণ আসলে জিনিসপত্রের মানে দাম যে পরিমাণ বেড়ে গিয়েছে আসলে ডলার সংকটের কারণে। এখন আশা করি যেহেতু আবার নতুন গভর্নমেন্ট এসেছে, এবং কিছু গুড নিউজ আমরা দেখতে পাচ্ছি যে আসলে রিজার্ভ আগের থেকে বাড়ছে, বা রেমিটেন্স আসা বেড়ে গেছে। যেমন গতকালকে একটা রিপোর্ট দেখলাম যে এই গত মাসে নাকি 222 কোটি ডলারের মতো বাংলাদেশে রেমিটেন্স আসছে, যেটা গত মাসখানেকের মতো বেশি। আর হলো গিয়ে যে মানে আমার হয়তো বা ইনফরমেশন একটু ভুল হতে পারে, বাট মোরাল অফ দ্য স্টোরি যে ঠিক। আগের থেকে বেড়েছে আর এটা কি। সত্যি কথা। হ্যাঁ। সো এইটা সত্যি কথা। আপনার কথাগুলো যথেষ্ট যৌক্তিক আসলে। আর রেমিটেন্স এর যে ব্যাপারটা, এটা আসলে আমরা যখন এরকম সিচুয়েশন বাংলাদেশে হয়, তখন এই দেশের স্পেশালি আমি ইউকের যতগুলো কমিউনিটি আমি অ্যাড আছি সবগুলাতে আমি দেখছি যে সবাই একটা যে কোনো ভাবে যেভাবে পারছে কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। আমরা কাইন্ড অফ আমাদের সবকিছু একটা ফেসবুকের মধ্যেই বাঁধা ধরা ছিল, কারণ আমাদের তো আর কিছু করার নাই দূরে বসে। তো এই জায়গাগুলো থেকে আমরা যে যার জায়গা থেকে চেষ্টা করছি রেমিটেন্স যাতে কম যায়, বিকজ আমরা জানি গত 15 বছর বলবো না, ঠিক গত 10 বছরে এমনকি আমি নিজেও আমার ভোট দিতে পারি নাই। তো দেশের যে কন্ডিশন ওভারঅল ছিল, সো এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশের, আশা করি ইন ফিউচারে আমাদের দেশের ভাবমূর্তিও সব জায়গায় একটা উজ্জ্বল অবস্থানে যাবে। এমনকি ইউকেতেও যেন আমাদের কিছু খারাপ ভালো মিলাই তো সবাই থাকে। তো ইউকেতে কোনো কোনো জায়গায় হয়তো বাংলাদেশিরা সামটাইমস ফিল করে যে না, আমরা মনে হয় ওইরকম উন্নত কান্ট্রিতে কবে যেতে পারবো বা যেতে পারতেছি না, এই ব্যাপারগুলো আসলে সামটাইমস অনেককে ভোগায়। হুম, তো ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ এক সময় ভালো জায়গায় যাবে, এবং সেটা শুরু হয়তো বা হয়ে হয়ে গেল আর কি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, তো ইনশাল্লাহ। যাক, এই হলো ব্যাপার। সো ভাই কী অবস্থা ভাই, কেমন যাচ্ছে সময়? আসলে সবসময় ভিডিও করি, আমিও এর আগে কয়েকটা স্টুডেন্টের বা কয়েকটা খুব ক্লোজ ভাই ব্রাদারের সাথে আসলে আমি ভিডিও করেছি আসলে লাইফ ইন দ্য ইউকে নিয়ে, যে আসলে ভাইয়া ভালো ডিসিশন ছিল নাকি খারাপ ডিসিশন হলো ইউকেতে গেলেন ভাবি সহ। দেন এখন 1 বছর পরে আসলে কেমন লাগতেছে, কোথায় আছেন, কেমন যাচ্ছে দিন? যদি ভাই টোটাল যদি একটু সিনারিওটা একটু বলতেন ভাই। এই কোশ্চেনটা আপনি যে করছেন, মানে ভাই ব্রাদার হিসেবেও আমি আপনাকে বলতে পারি, আর না হলে আপনি যদি প্রফেশনাল বলেন সেটাও বলতে পারবো, না, না বাট ভাই, কথা একবারে ভাই কিন্তু ক্যাজুয়াল ভাই, একরকমই। ক্যাজুয়াল ভাবে ভাই আমরা কথা বলি আর কি, কথা কারণ আসলে ওইটাই বলতেছি যে হ্যাঁ, কথা হবে একরকমই যেভাবেই বলি না কেন, কারণ সেলফ রিয়েলাইজেশন সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার যে কোনো মানুষের লাইফে।
এটা আপনি যে কোনো স্টেপেই যাবেন না কেন, এভরি স্টেপে সেলফ রিয়েলাইজেশন ইম্পর্টেন্ট। কারণ আর আমার ডান পাশে, আমার বাম পাশে, আমার সামনে পিছনে অনেক মানুষ আছে যারা আপনাকে সামটাইমস তাদের রিয়েলাইজেশন থেকেই কিন্তু তারা আপনাকে বলবে। তারা বলবে না যেটা সে ফেস করছে সে সেটাই বলবে। তো আপনি জানেন যে আপনার সিচুয়েশনটা আপনি কিভাবে ফেস করবেন। তো এই জায়গা থেকে আমি বলতে পারি যে আমার যে এক্সপেরিয়েন্স হচ্ছে, এক কথায় যদি বলি, ডেফিনিটলি আমার অনেক আগে থেকেই ড্রিম ছিল। আমি দেশের বাইরে থেকে হাইয়ার ডিগ্রি নেওয়ার ইচ্ছা। তো সেটা আমি আল্লাহর আলহামদুলিল্লাহ আমি মানে অশেষ রহমত যে আমি সাকসেস, ইনক্লুডিং উইথ মাই ওয়াইফ। আমি আমার ওয়াইফ নিয়ে আসতে পারছি। এইটাও আমি লাস্ট ছিলাম এই ডিসিশন ইউকে গভর্নমেন্ট চেঞ্জ করার যে লাস্ট ব্যাচ সেটা ছিলাম আমি। তো আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত এই 1 বছরে আমার প্রথম 1-2 মাস হয়তো বা আমার কিছু স্ট্রাগল এর মধ্যে দিয়ে গেছে, নিউ বাসা পাওয়া, নিউ কাজ পাওয়া, এগুলো একটু চ্যালেঞ্জ 1 মাস 2 মাস হয়। এরপর থেকে আমার মনে হয় নাই আমি খুব বিগ প্রবলেমের মধ্যে দিয়ে গেছি। অ্যাজ ইউজুয়াল জাস্ট মানে এভারেজ লাইফ আমি আলহামদুলিল্লাহ মানে আমার কোনো প্রবলেম আমি ওইভাবে ফেস করি নাই। ইউকেতে যেটা আমি সবসময় বলবো যে সব মানুষ হয়তো বা প্রবলেম ফেস করবে যেটা, সেটা হচ্ছে যে বাসা পাওয়া, চাকরি পাওয়া, এই দুইটা নিয়ে মানুষ অনেক বেশি কনফিউজ থাকে। তো কেউ যদি কনফিডেন্ট থাকে এবং তার যদি অ্যাকচুয়াল কোয়ালিফিকেশনস থাকে, সে কখনোই চাকরি বা বাসা, চাকরিটা আমি বলবো যে কোয়ালিফিকেশনস এর উপরে ডিপেন্ড করবে, আর বাসাটা আমি আসলে লাকের কথা বলবো। এটা আমার লাক, আমি যেভাবে আছি। তো ওভারঅল আমি কম্বাইন্ডলি একটা লাইন যদি বলি, ইউকে আমার জন্য ইউকে ডিসিশন ইজ ভেরি নাইস। আমি আলহামদুলিল্লাহ ওভারঅল ফাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো ভাই আপনার বাসাটা আমি অনেক সুন্দর আমি শুনেছি আর কি। ইনশাল্লাহ আমাদের অডিয়েন্স সহ আমরা আপনার বাসাটা একটু দেখব, যে আপনি লন্ডনের মধ্যে এত সুন্দর বাসা নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ। সো ভাই আপনার শুরুটা যদি বলতেন যে বাংলাদেশে ভাই কোথায় পড়াশোনা করতেন, আর রাইট নাও কোন ইউনিভার্সিটিতে আপনি আপনার মাস্টার্স কমপ্লিট করতেছেন, কোন সাবজেক্টে, এবং ওভারঅল ইউনিভার্সিটির সার্ভিস কেমন, ইউনিভার্সিটির টিউশন ফিসটা কীরকম ছিল, কয়টা ইনস্টলমেন্টে আপনি আপনার টিউশন ফিসটা পেমেন্ট করতে পারছেন, এখানে কী কী চ্যালেঞ্জ রয়েছে, আর পাশাপাশি এই আপনি যে চ্যালেঞ্জগুলি ফেস করেছেন সেখান থেকে আসলে যদি ওভারকাম করার যদি কোনো ওয়ে থাকে বা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি একটু শেয়ার করতেন ভাই, যেহেতু আপনি কার্ডিফে ছিলেন, সো একটু বলেন না প্লিজ। ইয়া ডেফিনেটলি। আমি স্টার্টিং থেকে যদি বলি, আজকে মেবি 2nd অফ সেপ্টেম্বর, আমি মেবি শিওর। সো 2nd অফ সেপ্টেম্বর, তো আমার মেবি 1 বছর 13-14 দিন হচ্ছে ইউকেতে, ঠিক 1 বছর 13-14 দিন। সো আমি ইউকেতে আসছিলাম গত বছর আগস্টের 19 তারিখ। তো এই দিন আসার পরে বেসিক্যালি আমি লন্ডনেই ফার্স্টে উঠি। লন্ডনে আমি 1 মাস সেখানে স্টে করি, বিকজ আমার সেপ্টেম্বর ইনটেকে আমি আসার 18 তারিখে আমার ক্লাস শুরু। তো সেপ্টেম্বরের 14-15 তারিখ পর্যন্ত আমি লন্ডনেই ছিলাম, বিকজ এখানে আমার কিছু রিলেটিভস আর ফ্রেন্ডস ফ্যামিলি আছে, তাদের সাথে আমি বেসিক্যালি টাইম পাস করছি 1 মাস। আফটার দ্যাট আমি তো কার্ডিফে চলে গেলাম, আমার ইউনিভার্সিটি যেহেতু ওইদিকে, তো আমি ইউনিভার্সিটির ওইদিকে চলে গেলাম কার্ডিফে, এবং আমি আমার ওয়াইফ দুইজন মিলেই মানে রিস্ক নিয়ে কাইন্ড অফ গেছি, বিকজ আমার তখন জবও নাই। আমার ব্যাচেলর কোন ইউনিভার্সিটি করেছিলেন ভাই বাংলাদেশে আপনি? গ্রাজুয়েশন বাংলাদেশে করেছিলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। আমার ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কনসেন্ট্রেশন উইথ মার্কেটিং। সো আমি এখন যেটা হচ্ছে যে এইখানের ওই পার্টটা শেষ করার পরে এমওআই যে সুযোগটা থাকে, সেটা আমি আর কি চান্স, ওই অ্যাডভান্টেজটা আমার ছিল। দ্যাটস ওয়াই আমি ওইটা অ্যাপ্লাই করছি উইথ বর্ষণ ভাই থ্রুতে এবং ট্রিপলয়। সো এইখানে আমি যেটা বলবো যে এই পার্টটা শেষ করার পরে তো আমি গেলাম কার্ডিফে। তো কার্ডিফে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ এবং খুব সুন্দরভাবে আমার শুরু হয়েছে। কার্ডিফে কোন ইউনিভার্সিটি ছিলেন ভাই? ইউনিভার্সিটির নামটা আর আপনার কোর্সটা একটু যদি বলতেন। ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস। ওকে। সবার আমার ক্যাম্পাস অ্যাজ এ এমবিএ গ্লোবাল, আমি স্টুডেন্ট, তো আমার ক্যাম্পাস ছিল নিউপোর্ট। সো ওইটা হচ্ছে আমি কার্ডিফ থেকে আসা যাওয়া করতাম নিউপোর্টে। তো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আমার প্রথম যেদিন আর কি এনরোলমেন্টের ফার্স্টে এসে বিআরপি কালেক্ট করতে হয়, তো বিআরপি কালেক্ট করি। এই স্টেপ বাই স্টেপ গুলা আলহামদুলিল্লাহ ভালো গেছে। এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের আমার কাছে মনে হয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আপনি যদি মানি কম্পারিজন করেন,
It's good. Definitely it's good. You can say it's best. ওকে Money compare with the degree. So আমার কাছে এটা মনে হয়েছে। আর আশা করি যদি ফিউচারে যারা ইউনিভার্সিটি, আমার পরে তো বেশ কয়েকটা 2টা ইনটেক মনে হয় গেছে। তো আমার পরে যে 2টা ইনটেকে স্টুডেন্টরা আসছে, আমার মনে হয় না বা আমি কাউকে এভাবে শুনিনি যে কেউ কোনো বিগ কোনো প্রবলেম ফেস করতেছে, সেটা ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস হোক আর হোয়াট এভার, লন্ডনে আসার পরে। তো আমি এরকম কাউকে আমার চেনা মতে নাই। তো আমি বলবো যে ওভারঅল ঠিক আছে সবকিছু। আর বর্ষণ ভাই মেবি আরেকটা কথা বলেছিল যে সাউথ ওয়েলসে মানে কার্ডিফে যাওয়ার পরের যে ইয়াটা, তো কার্ডিফে বেসিক্যালি আমি ছিলাম এপ্রিল বা মে মাস পর্যন্ত, দেন আমি চলে আসি হচ্ছে লন্ডনে। নাও আমি এখন লন্ডনে আছি। তো কার্ডিফের এক্সপেরিয়েন্স এক লাইনে যদি বলি, কার্ডিফ থাকার জন্য এবং জবের ক্ষেত্রে দুইটাতেই কার্ডিফ বেস্ট। আচ্ছা Not compare with the London, compare with the Newport or Tree Forest campus or any other campus, compare with the other campus, আমি কার্ডিফটাকে চয়েস করব, কারণ কার্ডিফ হচ্ছে সিটি এরিয়া। সো কার্ডিফ হচ্ছে ক্যাপিটাল ওয়েলসের। সো আমি যে কাউকেই বলবো যে যদি কেউ সাউথ ওয়েলসে আসে অবশ্যই ওয়েলকাম। আর হচ্ছে বলবো যে সে যেন কার্ডিফে মুভ করে, বিকজ আমি কার্ডিফে আসার ঠিক 1 মাসের মধ্যেই জব পেয়ে গিয়েছি, এবং আমি আমার ওয়াইফ বোথ, নট অনলি আমি। সো ইটস আলহামদুলিল্লাহ যে আমি এই সাকসেসটা আমার খুব তাড়াতাড়ি আসছিল, কারণ অনেকে জব খুঁজে বাট রাইট ওয়েতে খুঁজতে পারে না। তখন হয় কি সে বুঝতে পারে না, মানে সে কনফিউজড হয়ে যায়। এক একজনের কাছ থেকে এক একটা মানে থিঙ্কিং নেয়, তো যে এইভাবে আগাও, আরেকজন বলবে না তুমি এই লাইন গুলাতে আগাও। সো আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি নিজে কতটুকু কোন কাজটার জন্য ক্যাপাবল। আপনি তো জানেন যে আপনি কি। সো আপনাকে ওই কাজটার দিক থেকে আপনি ডিসিশন নেওয়া মানেই ওকে, ইটস ফাইন। আপনি ডিসিশন ভুল নেন আর রাইট নেন, ইটস আপ টু ইউ। কিন্তু আপনি কারো কথা শুনে ডাইভার্ট না হওয়াটা আমার কাছে মনে হয় ভালো ডিসিশন। আমাকে একজন কোশ্চেন করছিল যে আমি ভাইয়ের নামটা একটু বলি, আবু মাওয়া ফাহাদ ভাই, যে আমি একটু একটা ভিডিওতে আমি বলছিলাম যে আসলে যে কোনো মানুষ যখন দেশের বাইরে যায় আসলে তার জব খোঁজার জন্য তার কিছু স্কিল থাকা লাগে। হ্যাঁ, এখন ওই ভাইয়া বলেছিল যে তার বেশ কিছু স্কিল রয়েছে, বাট তারপরেও সে জব পাচ্ছে না। সো ভাই, যেহেতু আপনি আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে রয়েছেন স্টুডেন্ট থাকা অবস্থায়ও, সো ভাই আপনি যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্স যদি শেয়ার করতেন, আসলে যদি কারো স্কিল থাকে সে তার জন্য আসলে জবটা কীভাবে খোঁজা উচিত, বা নতুন করে যারা যাচ্ছে তারা কোন কোন ওয়েতে আসলে জব খুঁজতে পারে, বা কোনো তারা জবটা সিকিউর করতে পারে, সেটা পার্ট টাইম হোক বা ভ্যাকেশনের সময় ফুল টাইম হোক। ভাই আপনি আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি একটু শেয়ার করতেন। ডেফিনেটলি এইখানে এইটা আসলে কি স্কিল মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই স্কিল ইম্পর্টেন্ট এই কান্ট্রিতে। বিশেষ করে স্কিলের ব্যাপারটা হলো কি, আগে ওই যে বললাম যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন স্কিল আপনার মধ্যে আছে। এবং এইখানে আরেকটা, এইটা একটা না সিক্রেট বলতে পারেন। এইটা সিক্রেটটা এরকম যে আমরা কেউ কিন্তু এই দেশে এসেই মানে জব যদি আপনি না করেন তাহলে তো আপনি এক্সপিরিয়েন্স পাবেন না। তো আপনার জবে যদি আপনাকে শুরু থেকেই বলে যে আপনার এক্সপিরিয়েন্স কি, তো আপনি সিভিতে যদি দেন, আপনি মনে করেন ফর এক্সাম্পল আপনি আসছেন 1 মান্থ, বাট আপনি সিভিতে দিচ্ছেন আপনি এইখানে 2 বছর এই দেশে কাজ করে ফেলছেন। তো এইটার তো কোনো জাস্টিফিকেশন হইল না, কারণ আপনি আসছেন 1 মান্থ, কারণ ওদের কাছে ডেটা আছে। এরকম আমি অনেককেই শুনছি, অনেককে দেখছিও। তো আমি বলবো যে বাংলাদেশে আপনি যেই সেক্টরে কাজ করেছেন ওই রিলেভেন্ট কোনো এক্সপিরিয়েন্স দেওয়ার প্রয়োজন নাই সিভিতে। সিভিটা অনেক ভাইটাল একটা পয়েন্ট এই দেশে জব পাওয়ার জন্য, ঠিক আছে? সো আমি যেমন আমার নিজেরই, আমি যখন জব খুঁজি আমার স্পেসিফিক ক্যাটাগরির স্পেসিফিক সিভি ছিল। তো অ্যাটলিস্ট আমার 3 থেকে 4টা সিভি আমার নিজের ছিল, আমার ওয়াইফেরও এরকম 3 থেকে 4টা। সো আমার যখন যেই লাইনে আমি করতে চেয়েছি জব, তখন আমাকে সেই ট্র্যাকের সিভিটা ওখানে সাবমিট করতে হবে, আদারওয়াইজ ওরা আপনাকে কেন রিক্রুট করবে? বুঝতে পারছি। সো স্কিল বলতে আমি এইটাই বুঝাইতে পারি যে স্কিল, ফর এক্সাম্পল আমি আছে একটা হোটেল, হলিডে ইন নামে একটা হোটেলে আমি জব করতেছি।
সো ওখানে এখন আপনি হলিডে ইনে আপনি কোন সেকশনে আছেন, ফর এক্সাম্পল আপনি রিসেপশনে আছেন, তাহলে আপনাকে কাস্টমার সার্ভিস রিলেটেড স্কিল আপনাকে গ্যাদার করতে হবে এবং ক্লায়েন্ট ডিলিংস যে ব্যাপারটা, এই স্কিলফুল আপনাকে হতে হবে। আদারওয়াইজ তো আপনি ওই রিসেপশন আপনাকে কেন নিবে, কখনো নিবে না। ফর এক্সাম্পল আপনাকে আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি, রেস্টুরেন্টে যেটা মোস্ট অফ দ্য পিপল মানে ক্যাশ বলেন আর এনআই বলেন, যেই জব গুলাই হয় না কেন মোস্ট অফ দ্য পিপল এসে যে রেস্টুরেন্টেই বেসিক্যালি ঢুকে যায়। তো আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত কোনোদিন রেস্টুরেন্টে আমার করা লাগে নাই এবং আমি কখনো আজ পর্যন্ত ক্যাশও করি নাই। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সো আমি হচ্ছে রেস্টুরেন্টের ব্যাপারে যেটা বলবো, বাঙালি ইন্ডিয়ান বা এশিয়ান যে রেস্টুরেন্ট গুলা, এগুলা তো সাধারণত ক্যাশ পে করে, এখানে কিন্তু একটু কষ্ট করতেই হয়, এটা হচ্ছে ন্যাচারাল কথা। আর এনআই এর যে রেস্টুরেন্ট গুলা, যেমন ফর এক্সাম্পল কেএফসি, ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, আরো আছে ন্যান্ডোস, বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ড যেগুলা, তো এইগুলাতে যদি আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তো এই রিলেটেড জিনিসগুলো একটু ইউটিউবে যদি কেউ সার্চ করে যে আমার এই পজিশনের জন্য আমার কি ধরনের স্কিল বা আমার কি ধরনের আইডিয়া থাকা দরকার, সেই স্কিল গুলা বা সেই আইডিয়া থেকে যদি সে তার সিভিটা জেনারেট করে এবং সেই সিভিটা যদি সে দেয়, আমার মনে হয় না তাকে ইন্টারভিউতে না ডাকার কোনো চান্স আছে। এবং ইন্টারভিউতে ডাকলে সে ওইভাবে প্রেজেন্ট করতে হবে, কারণ ইন্টারভিউতে ডাকাটা ইম্পর্টেন্ট। ডাকার পরে কিন্তু আপনি কথা বলতে পারবেন, আই হোপ। আচ্ছা, যে ইউকে পর্যন্ত আসতে পারছে, সেই ইন্টারভিউ ফেস করার মতো অ্যাবিলিটি তার ডেফিনেটলি আছে। তো আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারভিউতে ডাকা পর্যন্ত, কারণ আমি 2টা ইন্টারভিউ দিছি ইউকে তে এসে, আমার 2টাই আমি সাকসেস রেট আমার একটু 0 না, 100%। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। সো ভাই, তাহলে আপনার কথার থেকে যতটুকু বুঝলাম, আসলে আমি নিজে যেই ব্যাপারে স্কিল, আমার উচিত ওই রিলেটেড ফিল্ডে জবের জন্য অ্যাপ্লাই করা। সো ভাই, এইখানে আসলে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলি যায়, তারা ফার্স্টেই আসলে তারা ম্যাক্সিমামেরই চয়েস থাকে যে আসলে সে ক্যাশ ইন হ্যান্ডে করবে, মোটামুটি এন্ট্রি লেভেলে যে জবগুলি রয়েছে, যে আপনার রেস্টুরেন্ট বলেন বা ফুড ডেলিভারি বলেন, এই টাইপের চাকরি সে করবে। বাট ভাই, আসলে এইখানে কি বাংলাদেশ স্টুডেন্ট যারা যায়, তাদের কি কোনো ধরনের কোনো স্কোপ রয়েছে যে এই ধরনের চাকরি না করে একটু মিডিয়াম ক্যাটাগরির বা একটু, যেটাকে আসলে মানে সহজ ভাষায়, যে আমি ব্লু কালারের জবের চাকরি না করে আমি একটু হোয়াইট কালার জবের চাকরি করতে চাই, সো এই ধরনের সুযোগ কি রয়েছে যেখানে ভাই আওয়ারলি একটু স্যালারিও বেশি পাওয়া যায়? ব্রো, ডেফিনেটলি অপশন আছে। ওই যে বললাম যে অপশনস তো ডেফিনেটলি আছে। আমাদের এশিয়ান বলবো না, ঠিক আমাদের বাঙালিদের কথাই আমি বলি, আমি সবার সম্পর্কে বলবো না। আর আমরা যেটা করি কি, অনেকে এসেই আমার ইমার্জেন্সি কাজ লাগবে, তো এই জন্য যে কোনো একটা জবে ঢুকে যায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে কি করে জানেন, যাদের ফর এক্সাম্পল আপনার কিছু কিছু ফ্যামিলি যেটা তাদের ব্যাকআপ হয়তো বা কম, আচ্ছা, যেটা সত্যি কথা। কিছু কিছু ফ্যামিলি হয়তো একটু নিডি থাকে, কিছু কিছু ফ্যামিলির ব্যাকআপ আছে। তো ইট ডিপেন্ডস অন আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। কিছুটা আপনাকে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের উপরে ডিপেন্ড করতে হবে। আপনি যদি এখানে এসে আপনার হোয়াইট কলার জব আপনি করতে চান, আফটার গ্রাজুয়েশন, আফটার পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স, ইটস ভেরি পসিবল, ইজি ওয়ে। বাট মাস্টার্স এর আগে, ফর এক্সাম্পল আমি যদি এখন আমার প্রেজেন্টের কথা ধরি, পার্ট টাইমে ইটস হার্ড কেন বলতেছি, কারণ আপনার কিছু এই দেশে আপনার কিছু প্রফেশনাল কোর্স থাকতে হয়। মাস্টার্স লেভেলের কোর্স কিন্তু কাইন্ড অফ প্রফেশনাল কোর্স। সো আপনি যখন প্রফেশনাল ডিগ্রি এখানে গ্যাদার করলেন, তারপরে আপনি যখন অ্যাপ্লাই করলেন, তখন ওরা আপনার এটাকে ভ্যালু করবে। যেমন আমি এমবিএ গ্লোবাল করতেছি, তো আমার এই এমবিএ গ্লোবাল করার মধ্যে কিন্তু ওয়ার্ক প্লেসমেন্ট ইনক্লুডেড। ইট মিনস ইন্টার্নশিপ, কাইন্ড অফ ইন্টার্নশিপ। সো এখানে আরো একটা অপশন আছে, বিজনেস সিমুলেশন। সো এই ক্যাটাগরি গুলা, এটা হচ্ছে আপনার একাডেমিক ইয়ার থাকে। আপনি খুব ভালো করেই জানেন বর্ষণ ভাই, যে একাডেমিক ইয়ার থাকবে 10 মান্থস, এন্ড রেস্ট অফ দ্য 10 মান্থস মেবি আমার হচ্ছে ইয়া থাকে, ওই ওয়ার্ক প্লেসমেন্ট থাকে। ইন্টার্নশিপ। সো এই ওয়ার্ক প্লেসমেন্টটাও কিন্তু আপনার একটা প্র্যাকটিক্যাল নলেজ। সো এই নলেজটা হওয়ার পরে আপনার ডেফিনেটলি আপনাকে তারা ভ্যালু করবে। আপনি ওয়ার্ক প্লেসমেন্ট কোথাও যদি করেন, ওয়ার্ক প্লেসমেন্ট কখনো ব্লু কলার্স হয় না, হোয়াইট কলার্সই হয়। তো হোয়াইট কলার্স এর ওয়ার্ক প্লেসমেন্ট আপনি যখন কোথাও করবেন, সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে আফটার পোস্ট গ্রাজুয়েশন অনেক ভালো একটা র্যাঙ্কে নিয়ে যেতে পারে, সেটা মিড লেভেল হোক আর এন্ট্রি লেভেল হোক। আর এখন আমি বলবো যে আমি যেমন এন্ট্রি লেভেলের জবে আছি, তো এখন এন্ট্রি লেভেলের জবে থাকতে হবে, ডে বাই ডে এটা প্রমোশন হতে পারে।
ওকে। দ্যাট মিনস এখানে অনেক ওয়ে আছে যে যারা বিদেশে যেতে চাচ্ছে, তারা আসলে যে অনেকে চিন্তা করে যে আসলে আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে কি আমি কোনো ভালো জব পাবো কিনা। সেখানে অনেক ধরনের স্কোপ রয়েছে, বাট আপনাকে ইউটিলাইজ করতে হবে। ডেফিনিটলি এইটা আমি বারবারই আমি সবসময় আপনার সাথে যখন গল্প হয় আমি আপনাকে হয়তো বলি, আজকে হুম, সবার সামনেই বলতে চাই সেটা হইলো যে আহ ওই যে বললাম যে মানুষ যার যার সেলফ রিয়েলাইজেশন শুরুতে একটা কথা বলেছিলাম। হুম, তো এইটার ব্যাপারটা এরকমই। আমারই কিছু পরিচিত মানুষ আছে। তারা খুবই মানে ডিমোটিভেটেড থাকে। আচ্ছা, পারলে তারা আমাকেও ডিমোটিভেটেড করে। তো এইটা আসলে আমি তো আছি আলহামদুলিল্লাহ। আমি আমি কিন্তু আমি কিন্তু একদম ১ বছরে কেউ তো আর মিলেনিয়ার হয়ে যেতে পারবে না বা হুম, কেউ তো একদম অনেক উপরে উঠে যাবে না। কিন্তু আমি ১ বছরে যেই লেভেলে থাকার কথা অন অ্যান এভারেজ তার থেকে কম মানে বেশি ছাড়া আমি কম নাই। এইটা আমি আচ্ছা। গ্যারান্টি দিয়ে বলতে পারি। জাস্ট কি আপনি এবং পার্ট টাইম ইউকে তে জব করি? অনেকে আপনার জাস্ট হ্যাঁ? এনআই জব করে, কোনো ক্যাশ ইন হ্যান্ড ছাড়াই আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রয়েছেন। হ্যাঁ, আমার ওয়াইফ ফুল টাইম করতেছে, আমি পার্ট টাইম করতেছি। আমি আজ পর্যন্ত কখনো ক্যাশ জব করি নাই। এটা ওকে। অনেকেই বিলিভ করবে না হয়তোবা। বাট ইটস ট্রু। 100% ট্রু। আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মনে হয় আমি একদম মিথ্যা বলব না। আমি মনে হয় একদিন শুধু আমার লন্ডনে আসার পর আমি একটা ইভেন্টে গিয়েছিলাম ১ দিন। ওইটাই আমার একটাই ক্যাশ জব ছিল। ১ দিনের ইভেন্ট দ্যাটস ইট। আমি আর কখনো ইভেন্টেও যাই নাই, কোনো কিছুতেই যাইনি। ওকে। সো ভাই এখন লন্ডন লাইফ আর ভাই কার্ডিফ লাইফের মধ্যে যদি একটু পার্থক্য যদি একটু বলেন যে আসলে লন্ডনে কেমন হয়? সবাই আসলে যখন আমরা সাউথ ওয়েস্টের কথা বলি মানুষ বলে যে ভাই আমাকে কেন গ্রামের দিকে পাঠাচ্ছেন? হ্যাঁ, আমি তো আসলে লন্ডনে যেতে চাই। তো আসলে ভাই সবাই যদি লন্ডনমুখী হয় তাহলে আসলে একটা লন্ডনে তো একটা ধারণ ক্ষমতা আছে একটার। তো যে একটা তো একটা কমার্শিয়াল সিটি। সো মানে এটার এক্সপেন্সিভনেস বলেন বা এক্সপেন্স বলেন, আর হলো গিয়ে যে কার্ডিফের এক্সপেন্স, আবার এখানে স্ট্যান্ডার্ড অফ লিভিং, কার্ডিফের স্ট্যান্ডার্ড অফ লিভিং। সো একটু স্টুডেন্ট যদি একটু আইডিয়া দিতেন তোরা একটু মানে একটু ইয়া ফিল করতো যে আসলে একজন যিনি আছে আমাদের মতো একটা স্টুডেন্ট হিসেবে সে আছে লাস্ট ১ বছর ধরে, সো তার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে কেমন? এইখানে খুব ভালো প্রশ্ন আপনার। তো এইখানের কথাটা হলো কি জানেন? এইটা নিয়ে অনেকেই কনফিউশন এ ভোগে। এমনকি আমিও ভুগতাম। তো ওই যে আমি হচ্ছে নিজেকে শুনছি আরকি। আমি নিজের কথাটা শুনছি। হুম, হুম, আমাকে অনেকে বলছে লন্ডনে আসো, আসো। অনেকে বলছে লন্ডনে আইসো না। তো মেইন কথা হলো যে কার্ডিফ আর লন্ডনের মেইন ডিফারেন্সটা হচ্ছে আপনার লাইফস্টাইল। লাইফস্টাইল বলতে আপনার রেগুলার ইনকাম অ্যান্ড এক্সপেন্স। হুম, এই ২ টা হচ্ছে বেইস আরকি আমি বলতে পারি। তো কার্ডিফে লন্ডনে যেই বাসা ভাড়া দিয়ে আপনি থাকবেন, কার্ডিফে ডেফিনিটলি এর থেকে অনেক কম। আরেকটা জিনিস আপনি যে কথাটা উল্লেখ করলেন, গ্রাম। হুম, তো এইটা আসলে বাংলাদেশী মানুষের খুব একটা অন্যরকম কনসেপ্ট যে কার্ডিফ গ্রাম বা ওয়েলস এ যাবো এটা তো গ্রাম। এখানে আসার পরেও অনেকে খোঁচা দিয়ে ফ্রেন্ডরা বলবে যে, "তুই তো গ্রামে থাকিস।" ঠিক আছে? যারা লন্ডনে থাকে তারা বলবে, "তুই তো গ্রামে থাকিস।" তো আমার কাছে এটা আপনার ভাবি যদি এখন সাথে থাকতো, আমার ওয়াইফ, তাইলে ও খুব সুন্দর করে বলতে পারত। ও বলে যে, "আমি আসলে লন্ডনে এসে ভুল করছি। কার্ডিফে থাকলে ভালো হতো।" ওকে, ঠিক আছে? এক লাইনে আমি বললাম। সো ওভারঅল এরকম যে লন্ডনে এসে ভুল করছি, কার্ডিফে থাকলে ভালো হতো এই সেন্সে ও বলে। আমি কয়েকটা পয়েন্ট বলি। একটা হচ্ছে আমি লন্ডনে এখন যেই বাসাটা ভাড়া নিয়ে আছি, এইটার 70% ভাড়া দিলে আমি এই সেম বাসা পাবো হচ্ছে কার্ডিফে। আচ্ছা, এবং কার্ডিফে ট্রান্সপোর্ট খরচ আর লন্ডনের ট্রান্সপোর্ট খরচ ইজ মানে বিগ ডিফারেন্স। ফর এক্সাম্পল কার্ডিফে আপনি হোল মান্থ আপনি 60 or 70 পাউন্ডে আপনার হোল ট্রান্সপোর্টেশন পান, ইনক্লুডিং আপনি যতবার যেখানে ইচ্ছা মুভ করতে পারবেন। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড আপনি লন্ডনে যেটা হয় পার পার্সন আপনি রেল কার্ড করার পরেও পার পার্সন এট লিস্ট 160 or 50 পাউন্ড লাগেই পার মান্থ? পার মান্থ। এটা 100% এটা সিঙ্গেল একটা সিঙ্গেল মানুষের জন্য। সো এইখানে ট্রান্সপোর্টেশন খরচ অনেক বেশি।
তারপরে লন্ডনে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে খুব আড্ডাবাজি হয়। আচ্ছা, যে ঠিক বাংলাদেশে আছে? আছে অনেক, অনেক, অনেক কারণ বাংলাদেশে। পোলাপান খুব বেশি থাকে তো এদিকে, তো পোলাপান মানে কাজের থেকে আড্ডাবাজি হয় খুব বেশি। তো ক্যারিয়ার বেসড যদি কেউ কিছু চিন্তা করতে চায়, তো ওইদিকে আমি বলবো ওইদিকে থাকা ভালো। আফটার পোস্ট গ্রাজুয়েশন দেন আপনি লন্ডনে আসেন, আমি সেটা সাজেস্ট করব। কিন্তু মানে পড়ার জন্য ওই সাইডটা ঠিক আছে, স্টাডি টাইমটা ইজ ফাইন ফর ইন কার্ডিফ, বাট আফটার স্টাডি আপনি লন্ডনে আসতে পারেন, হোয়াট এভার, আপনি ম্যানচেস্টার যেতে পারেন, যেখানে আপনার অপরচুনিটি আপনি গ্র্যাব করতে পারবেন, আপনি সেইখানে মুভ করেন, ইট ডাজন্ট ম্যাটার। বাট স্টাডি টাইমটা কার্ডিফ বা নিউপোর্ট এই এরিয়াগুলোতে থাকা আমি মনে করি বেটার। ওকে ভাইয়া, এখন একটা কোশ্চেন, আসলে এটা আমার কাছে ইরিলিভেন্ট কোশ্চেন, বাট অনেকেই আসলে আমাকে জিজ্ঞেস করে, সো দেশ থেকে আমি আপনাকে জিজ্ঞেস করেছি ভাইয়া, একটা স্টুডেন্টের পক্ষে কি ভাইয়া আসলে যদি সিঙ্গেল, ভাই আপনি যেহেতু স্পাউস নিয়ে গিয়েছেন, সো ভাবির সাথে ছিল, আপনার জন্য কিছুটা হলেও হেল্প হয়েছে আপনার জন্য ইউকে লাইফটা এখন আপনি কন্টিনিউ করতেছেন। সো যেই স্টুডেন্ট আসলে সিঙ্গেল যাবে, তার পক্ষে কি ভাই আসলে মোটামুটি তারা ইনকাম করে কি তার টিউশন ফিস প্লাস অ্যাকোমোডেশন কি ম্যানেজ করা সম্ভব নাকি ভাই? আপনি একবার অনেস্ট রিভিউ দিবেন। যদি সম্ভব হয়ে থাকে কিভাবে সম্ভব, যদি সম্ভব না হয়ে থাকে তাহলে ভাই কিভাবে অসম্ভব? আচ্ছা, সম্ভব অসম্ভব দুইটাই আছে, কারণ আমি দুইটাই দেখেছি, আমি দুই ধরনের মানুষই দেখেছি। সম্ভব বলতে কিরকম, ধরেন আমি এটা একটু ডিটেলসে বলতে হবে আমাকে। সেটা হলো যে আমি যদি একা স্টুডেন্ট হিসেবে আসতাম, তাহলে আমার একটা ফিক্সড ইনকাম যেটা থাকতো, যে ফর এক্সাম্পল আমার এখনো ফিক্সড ইনকাম, বাট আমার পাশে আমার ওয়াইফ আমাকে সাপোর্ট দিচ্ছে, সেই জন্য আমি হয়তো একটা সুন্দর মানে আলহামদুলিল্লাহ ভালো একটা বাসায় উঠতে পারতেছি, বা আমার মন চাইতেছে আমি একটু শপিং করতে পারতেছি, আমি এইটা ওইটা যেখানে ইচ্ছা খরচ করতে পারতেছি, কাউকে ট্রিট দিতে পারতেছি, এইটা হচ্ছে আমার সাপোর্ট। বাট আমি যদি একা আসতাম তাহলে আমার কি হতো, যে আমাকে বাসা ভাড়া ওই যে কার্ডিফে নিতে হতো, মনে করেন যে ফর এক্সাম্পল 250 পাউন্ড 300 পাউন্ডের মধ্যে। আমার সাথে রুমমেট থাকবে, তাকে মানে আমার শেয়ারিং এ থাকতে হবে। দেন হচ্ছে এরপরের যে স্টেপ, সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার এক্সপেন্স সম্পূর্ণ আপনার নিজের কাছে, এটা আপনার কন্ট্রোলে, আপনি কি খাবেন এখানে আমি কিছু বলতে পারবো না। ট্রান্সপোর্ট কস্ট আমি বলেই দিলাম আপনাকে, যে কার্ডিফে যদি কেউ থাকে আর যদি তার ক্যাম্পাস নিউপোর্টে হয় বা ট্রি ফরেস্টে হয়, তার হাইয়েস্ট হইলে মাসে 70 পাউন্ডের বেশি যাওয়ার কথা না, সে যদি বাসে ট্রাভেল করে। আর সে যদি ট্রেনে ট্রাভেল করে, এটা তার আপ টু, মানে এটা যার যার নিজের ব্যাপার। বাট রেল কার্ডও আছে, কোচের টিকিটও আছে, মান্থলি কিনতে পাওয়া যায়, সে সেটায় ট্রাভেল করবে। তো আপনি ফর এক্সাম্পল ধরেন 250 পাউন্ড, আর এখানে ধরেন আপনি 70 পাউন্ড, তো 320 পাউন্ড। এন্ড আপনি খাওয়া দাওয়া মনে করেন একটা সিঙ্গেল ছেলে উইকলি 20 পাউন্ড, আমার মনে হয় না তার উইকলি 20 পাউন্ড লাগে খাওয়া দাওয়া করতে। তো হোয়াট এভার, বাইরে টাইরে খাইলে লাগবে। তো আমি 20 পাউন্ড করে অন অ্যান এভারেজ ধরলাম উইকলি। তো 20 পাউন্ডে যদি সে 80 পাউন্ড বা 100 পাউন্ড খায়, তাহলে 420 ধরলাম বা 400 ধরলাম। সো সে যদি আর্ন করে 900 অর 850 সামথিং, বা আর একটু বেশি করে, হ্যাঁ 1000ও করে অনেক সময় অনেকে, তো দেখা যায় 900 যদি হয়, তো তার প্রায় 500 মতো তার কাছে থাকতেছে। এখন 500 এর ক্ষেত্রে আপনার টিউশন ফি যদি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস হয়, তাহলে টিউশন ফি এটাকে 8টা বা 9টা ইনস্টলমেন্টে কভার করা যায়, এবং সেইটা হচ্ছে ইউনিভার্সিটিতে এসে ইউনিভার্সিটি অথরিটির সাথে কথা বলে এটা করা যায়। এটা কোনো মানে আমি কিভাবে করব মাথা টেনশন করে মরে যাওয়ার মতো এমন কোনো কন্ডিশন হয় না। আচ্ছা, রেভিনিউ ডিপার্টমেন্টের সাথে কি কথা বলছেন? আমি সাউথ ওয়েলস এর ব্যাপারে জানি। হ্যাঁ, সাউথ ওয়েলস এর রেভিনিউ ডিপার্টমেন্টের সাথে গিয়ে একটা ইনস্টলমেন্ট প্ল্যান মনে হয় সাজাতে হয়। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা আপনি হচ্ছে ধরেন আপনি যত লেট করে দিবেন আপনার মান্থলি ইনস্টলমেন্ট তত বেশি হবে। আপনি যত আর্লি থেকে দেওয়া শুরু করবেন আপনার মান্থলি ইনস্টলমেন্ট তত কম হবে। সেটার অঙ্ক হইতে পারে 700 পাউন্ড, 600 পাউন্ড, 800 পাউন্ড, আচ্ছা এরকম বিভিন্ন ইনস্টলমেন্টের বিভিন্ন ইয়া। তো এর মাঝখানে আমি আর একটা যেটা বলবো, যে সিঙ্গেল আসলে আমাকে হয়তো বা ক্যাশ করা লাগতো। ক্যাশটা কিরকম, রেগুলার বেসিসে না,
আমার প্রয়োজন হলে আমি ক্যাশ করতাম এরকম। আর যদি কেউ বাংলাদেশ থেকে টিউশন ফি দিয়ে আসে ম্যাক্সিমামটা, হুম, হুম। মনে করেন 70% or 80%, তাহলে আরো ভালো। সে অনলি 20%, তার ক্যাশ করার প্রয়োজন নাই। বাট আচ্ছা, সিঙ্গেল হলে ক্যাশ অনেক সময় করতে হয় সিচুয়েশনের খাতিরে, এবং সিঙ্গেল হলে ক্যাশ বিগ ডিল না। বাট সিঙ্গেল হইলে আরেকটা জিনিস আছে, যদি নাইট শিফটে কাজ করে কেউ তাইলে বেশি ভালো, কারণ নাইট শিফটে 20 ঘন্টায় মানে আওয়ারলি রেটটা বেশি থাকে, তখন তার আর ওই পার্ট টাইম মানে ও ক্যাশ করা লাগে না। নাইট শিফটে যদি 20 ঘন্টা করে উইকলি করে, হুম, তো হুম। তার দেখা যায় একটা ভালো অ্যামাউন্ট ইনকাম হয়ে যায়। যেমন আমাজনে যারা করে পার্ট টাইম, ভালো অ্যামাউন্ট পায়। আচ্ছা, আচ্ছা, গ্রেট। সো ভাই আসলে আমিও সবসময় স্টুডেন্টদেরকে বলি আসলে আপনি একটা স্টুডেন্ট যখন বাংলাদেশি কোনো স্টুডেন্ট যদি পঞ্চগড় থেকে ঢাকাতে প্রথম আসে, তার কিন্তু ঢাকাতে এসে তার একটা সেটেলমেন্ট হতে একটু সময় লাগে। সো একটা স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে ইউকেতে যাচ্ছে, নতুন একটা কান্ট্রিতে যাচ্ছে, তার তো আসলে প্রথম থেকে একটু বেগ পেতেই হবে। সো সেই ক্ষেত্রে যদি একটা স্টুডেন্ট যদি তার টিউশন ফিস, বিশেষ করে মাস্টার্স স্টুডেন্ট, যেহেতু মাস্টার্স ইউকেতে মাত্র 1 বছরের, যেটা আসলে অন্যান্য কান্ট্রিতে নেই, অন্যান্য কান্ট্রিতে 2 বছরের মাস্টার্স, তো কস্টিংটা এমনি ডাবল হয়ে যায় অন্যান্য কান্ট্রিতে ইউকের তুলনায়। সো ইউকেতে যাওয়ার সময় যদি একটা স্টুডেন্ট যদি তার 50%-এর বেশি দিয়ে যায়, যতটুকু পসিবল তার পক্ষে, সে কিন্তু আসলে ওইখানে গিয়ে পরবর্তীতে কিন্তু তার জন্য কন্টিনিউ করাটা সহজ হয়ে যায়। কারণ আসলে অ্যাটলিস্ট বাংলাদেশে তার ফ্যামিলি আছে, তো বাংলাদেশের ফ্যামিলি থেকে তাকে যদি একটা সাপোর্ট দিয়ে দেয়, তাহলে ওইখানে গিয়ে তার একটা, কারণ ভাই কারোর জন্য তো কেউ রেডি করে রেখে নেই। আপনি যখন গিয়েছেন আপনার চাকরি যখন আপনি অ্যাপ্লাই করছেন, আপনারা কিন্তু নিজেরটা নিজেই করছেন, আপনাকে কিন্তু কেউ কিন্তু সে গিফট করে যায়নি। সো আপনি যখন বাংলাদেশ থেকে যাচ্ছেন, তো যদি আপনি একটা ভালো পোর্শন যদি এটা ইউনিভার্সিটি টিউশন ফিস পেমেন্ট করেছেন, তাহলে ওই বার্ডেনটা থাকে না আপনার কাছে। তখন কী হয় যে আপনি সময় পাচ্ছেন যে আপনি কয়েকটা তখন আপনার কাছে একটা বিলাসিতা থাকে যে আপনি হয়তো আমি এই জবটা করবো না, আমি একটা ভালো স্যালারি জব পেলে পর আমি এই জবে ঢুকবো। যখন বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট যখন একেবারেই মিনিমাম ডিপোজিট দিয়ে যায়, তখন তারা কিন্তু আসলে ওই সুযোগটা থাকে না। তাকে কিন্তু আজকে সে আপনার রেস্টুরেন্টে চাকরি পাক, বা আমি পেট্রোল পাম্পে চাকরি পাচ্ছি, বা আমি ফুড ডেলিভারি করতেছি, আমার কিন্তু ডে ওয়ান থেকেই আমাকে ইনকাম করতে হবে, নাহলে কিন্তু আমি আমার টিউশন ফিস প্লাস অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারবো না। সো এই জায়গা থেকে আসলে যারা এই দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন, যেহেতু আপনি বাংলাদেশে রয়েছেন, সো যতটুকু সম্ভব একটু বেশি দিয়ে গেলে পরে ওইখানে গিয়ে আসলে ওই প্রেশারটা নিতে হয় না, তখন পুরো ফোকাস দিয়ে পড়াশোনা করা যায়, তখন পড়াশোনাতে একটা ভালো রেজাল্ট করা যায়, ভালো লার্নিং হয়। পরবর্তীতে কিন্তু আফটার গ্র্যাজুয়েশন বা আফটার মাস্টার্স একটা ভালো একটা পজিশনে যেতে পারে। ভাই আমি কি ভুল বলছি নাকি ভাই? না, 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 ডেফিনিটলি আমার কথাগুলো তো এরকমই, জাস্ট আপনি আর এক ওয়েতে বললেন এই এরকম ব্যাপারগুলা। সাকসেস কখনো কোনো মানুষের সারা ওয়ার্ল্ডের আপনি স্টোরি যদি মানে ঘাটান, তাইলে আপনি দেখতে পারবেন কোনোদিন কোনো মানুষের সাকসেস ওয়ান নাইটে আসে নাই। না, না। ঠিক আছে, সো আপনি নিজেও জানেন আজকে আপনি যে পজিশনে আছেন, আপনি এক রাতারাতি কিন্তু আপনি এই জায়গায় আসেন নাই। না, ট্রু। আপনাকে একটা সময় পার করতে হয়েছে, সেটা আমার মনে আছে 3 বছর যে হোক, ভাইয়া 2 যখন বছর হোক। প্রথমবার যখন আমাদের অফিসে আসে, আমাদের অফিসে মনে হয় আমরা সময় সিঙ্গেল একটা রুম নিয়ে অফিস করতাম, এবং আমাদের টিউব লাইটটা পিন পিন করে আমাদের টিউব লাইট জ্বলতো, একটাই টিউব লাইট ছিল, দুটো চেয়ার ছিল। So, ওই দুইটা সময় টেবিল আর দুইটা চেয়ার, দুইজন বসতেন, দ্যাটস ইট। একটা এক্স্যাক্টলি, সিঙ্গেল মানুষও ছিল না, সব নিজের হাতে করতেন। তো এক্স্যাক্টলি। আজকে আমি ওইটাই বললাম যে এই স্টোরিটা সবারই কম বেশি জানা। বাংলাদেশে যারা বড় ব্যবসায়ী তারাও একটা টাইমে ছোট থেকে উঠে উঠে আজকে আকিস গ্রুপ যেটা, ওরাও ছোট থেকে আজকে এত বড় পজিশনে। আমি যদি এই দেশের কোনো বিজনেসম্যানের কথা ধরি, তারাও কিন্তু ছোট থেকেই বড় হয়েছে, বাই বর্ন কেউ মিলিনিয়ার বিলিনিয়ার হয় নাই। সো সবাইকে আমার মতে সাজেশন থাকে একটাই যে আহ, হতাশ কোনোভাবেই হওয়া যাবে না। ট্রু। এই কান্ট্রিতে আসার পরে আপনি চাকরি পান না পান, আপনি বাসা পান না পান, আপনি এর কথা ওর কথা শুনে কোনোভাবে হতাশ হওয়া যাবে না। আপনাকে আপনার ডিসিশনে স্ট্রেট ওয়েতে আগাইতে থাকতে হবে। এন্ড আপনি এই আগানো যে ব্যাপারটা, এই স্পিরিটটাই আপনার নিজের মনের মধ্যে নিজেকে বিল্ড আপ করতে হবে। এটা আপনাকে কেউ স্পিরিট তৈরি করে দিবে না, এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। ট্রু, ট্রু, ট্রু। কারণ ইউকেতে আপনার কেউ নাই, আপনি নিজেই নিজের সব। So, আপনাকে এই জিনিসটা মাথায় রেখে আগাইতে হবে। এন্ড দেন স্টেপ বাই স্টেপ, আই হোপ স্টেপ বাই স্টেপ সবাই সাকসেসের রেটেই যাবে। কারণ আমি কিন্তু খুব কম শুনেছি যারা বাংলাদেশ থেকে এসে ইউকেতে পড়াশোনা শেষ করে মানে সে থাকতে পারে নাই বলে সে চলে গেছে, এরকম খুব কম মানুষ আছে। আমি ট্রু। আমি দেখি নাই আজ পর্যন্ত কখনো। কেউ না কেউ কোনো না কোনো রাস্তা বের করে তবে এখানে ভাই থেকেই গেছে। মানুষের যে ফার্স্ট কথাই থাকে যে এইটা, যে ইউকেতে মানুষ সেটেল হতে পারে না। সো দেন
এই জিনিসটা কিসের জন্য বলে ভাই তাহলে? ওই যে বারবার এক কথা আসবে যে সেলফ রিয়েলাইজেশন আর আশেপাশের মানুষ। আর একটা জিনিস হচ্ছে কি কম্পিটিশন। মনে করেন ফর এক্সাম্পল আমি আমি একটা সাকসেসের রেটের দিকে যাচ্ছি, আমি আপনারা বলতেছি আপনি আইসেন না, সেটা আমার রিলেটিভের ক্ষেত্রে হোক। কারণ কি জানেন? কারণ এটা খুব তিতা হইলো এই কথাটা সত্য, আমি চাই না আমার কম্পিটিটর বাড়াইতে। ঠিক আছে, এই কথাটা খুব মানে তিতা সত্য। বাট আরেকটা জিনিস হলো এখানে ইউকে তে এটা এটা ট্রু যে ইউকে তে পিআর পাওয়া বা কাগজ পাওয়া অন্যান্য সব কান্ট্রি থেকে হার্ড, এটা অস্বীকার করার কোনো অপশন নাই, এটা আপনি নিজেও জানেন। তো অবশ্যই, অবশ্যই। বাট রাস্তা আছে, রাস্তা মানে আছে। ওয়ে আছে। এক্স্যাক্টলি। ওয়েটা আপনার জন্য, ওই যে বললাম ওয়ে আপনাকে খুঁজে বের করতে হবে, কারণ কেউ তো কোনো কিছু আপনাকে সামনে এনে দিবে না ভাই। এক্স্যাক্টলি। কেউ তাকে ওই সে যে খাওয়াই দিবে কম্পিটিটর না। আছে, আমাকে রান্না করতে হবে, তবে আমারটা কম্পিটিটর খেতে হবে। সো আমাকে তো আসলে কেউ রেডিমেড খাওয়াবে না। আর যদি পিয়ার পাওয়া নাই যেত, তাহলে এত বড় বাংলাদেশি কমিউনিটি, যেখানে হোয়াইট চ্যাপেল কথাটাই লেখা বাংলাতে, হ্যাঁ, ইউকের মতো ব্রিটিশদের মতো জায়গাতে, সো সেখানে আসলে পিয়ার পাওয়া। আপনি এখন যদি এখনের প্রেক্ষাপটে যদি আমি বলি, আমি আসার পরে যে ইউকে কে আমি দেখতেছি, ইউকের এমন কোন হোল ইউকে, নট অনলি সিঙ্গেল হোয়াইট চ্যাপেল, হোল ইউকে এমন কোন মানে সিটি নাই যেখানে বাংলাদেশি নাই। আচ্ছা। এন্ড বাংলাদেশিরা এমনও বহুত বাংলাদেশি আছে আমি জানি যারা অনেক ভালো ভালো পজিশনে আছে। মানে আপনি ইমাজিনও করতে পারবেন না তারা কোন লেভেলের জব করতেছে। এবং একটা কথা প্রচলিত আছে যে ইউকে তে সব সময় মানে ইউকে মানেই হচ্ছে সিলেট, ছোট সিলেট, হুম, হুম। বা সিলেট মানে হচ্ছে লন্ডন। লন্ডন। তো এই কনসেপ্টটা একটু হলেও চেঞ্জ হয়েছে এখন, কারণ এখন না অন্যান্য অনেক বাংলাদেশের বাকি 63টা জেলার বিভিন্ন মানুষ আসতেছে এখানে। তো এইখানে এখন আর ওই সিলেটি কমিউনিটি বলতে কিছু নাই, এখন বাংলাদেশি কমিউনিটি হয়ে গেছে। তো বাংলাদেশি কমিউনিটির যে ব্যাপারটা, এটা খুবই স্ট্রং ইউকেতে, এমনকি কার্ডিফেও স্ট্রং। কার্ডিফে এত বাঙালি মানুষ, আপনি রাস্তায় হাঁটলেই বাঙালি পাবেন, যেটা আগে কেউ চিন্তা করে নাই। আজ থেকে 5 বছর আগেও হয়তো বা কেউ চিন্তা করে নাই। বাট আপনি বাঙালি কি চান, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু পাবেন কার্ডিফে এখন। তারপরে হচ্ছে যে আমি যে এডিনবার্গে গেলাম, আমি জাস্ট একদিন আগে এডিনবার্গে একটা ট্যুর দিয়ে আসছি, আমার একটা রিলেটিভের প্রোগ্রাম ছিল। তো এডিনবার্গেও সেম, আপনি কি চান সব আছে। লন্ডনে তো আছেই, অপশন নাই। এবং লন্ডনে আপনি হোয়াইট চ্যাপেলে আসলে আপনার কাছে মনেই হবে না যে আপনি বিদেশে আছেন। আমি লিখে দিব আপনাকে কোথাও যে এটা ইম্পসিবল। এই জন্য আমি হোয়াইট চ্যাপেলের ওইদিকে ওইভাবে যাইও নাই। আমি বাসা আলহামদুলিল্লাহ একটা সাইডে পেয়েছি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবং ভাই, বাংলাদেশে আপনার আর আমাদের একটা একটু জিনিস লন্ডন কি, শহরটা একটু দেখান না ভাইয়া। আপনার চোখেটা আমরা একটু লন্ডন শহর দেখি একটু। আপনার কেমন আমার লাগে? লন্ডন আমার লন্ডন শহর তো দেখাইতে পারবো না। মানে সরি, ভুল বললাম। আমি আমার লন্ডন শহর বলতে আমার বাসার শহরটা আমি দেখাইতে পারি, কিন্তু আমি লন্ডন শহর পুরাটা দেখাইতে পারবো না, বুঝছেন? তো আমি আমার বাসার ব্যালকনি থেকে একটা ভিউ আমি দেখাইতে পারি। এটা হচ্ছে আমার ব্যালকনি, ও ওয়াও। ঠিক আছে? তো এখানে আমি আমার ওয়াইফ বা আমার ফ্রেন্ডস আসলে আমি সামটাইমস বসে কফি টফি খাই আর এই ভিউটা উপভোগ করি। তো এটা হচ্ছে লন্ডনের, মানে আমি যেই সাইডটাতে এখন ধরে আছি ক্যামেরা, এটা হচ্ছে বেসিক্যালি একদম সেন্ট্রাল এরিয়াটা, ঠিক আছে? সো ও একটু দূরে নিলে মনে হয় দেখা যেত কেবল কার বলে যেটা, তো কেবল কারোর ইয়াও আমার এখান থেকে দেখা যায়। আর এই যে সাইডে এখন ধরে আছি, এইটার একদম বরাবর এই বিল্ডিং এর ঠিক পিছনে আর কি সিটি এয়ারপোর্ট, এই আর কি। তো এইটা হচ্ছে আমার সুইট হোম। তো আমার সুইট হোমের ভিউ আর কি। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমার খুব ভালো একটা সময় কাটানোর জায়গা। আমি বাসায় আসার পরে আমি আমার ওয়াইফ খুব সুন্দর টাইম কাটে, কারণ কিছু কিছু মানুষের কাছে বাসাটা ইম্পর্টেন্ট, কিছু কিছু মানুষের কাছে ইম্পর্টেন্ট না। সো রিল্যাক্সেশনের জন্য যদি আপনি বাসাকে চয়েস করেন, তাহলে আপনাকে একটু ভালো একটা এনভায়রনমেন্টে বাসা নিতে হবে। আর যদি রিল্যাক্সেশনের জন্য আপনি বাসা চয়েস না করে ফ্রেন্ড সার্কেলের আড্ডা বা বাইরে চয়েস করেন, দেন ইটস আপ টু ইউ যে আপনি কিরকম বাসা নেবেন। সো দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাইয়ের বাসাটা অনেক সুন্দর তো করে গুছানো আর কি, আমি একটু আগে দেখতেছিলাম। সো থ্যাংক ইউ ভাই। তো আমার হচ্ছে
আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় নিতে পারছি আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো ভাইয়া, এখন পরবর্তীতে ইনটেকগুলিতে আসলে যারা স্টুডেন্টগুলি যাচ্ছে, বা এই যে আমাদের অলরেডি তো গত মাস থেকে আমাদের স্টুডেন্টরা যাওয়া শুরু করেছে, যেহেতু এই মাসের 16 তারিখ থেকে ক্লাস শুরু। এখন আবার ইউকে গভর্নমেন্ট একটু মনে হয় যে একটু হার্ড লাইনে চলে যাচ্ছে, যে ভিসা দিতে একটু দেরি করতেছে। কিছু ভিসা আমি 12 ঘন্টা পেয়ে গেছি, কিছু ভিসা 1 মাস ধরে বসে আছে ওই ডিসিশনের জন্য। তো আপনার কি মনে হচ্ছে আসলে ভাই, নেক্সট আসলে কি করতে যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টের জন্য বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য? আসলে ইউকে কোন দিকে যাবে, আপনার অপিনিয়নটা কি, বা আপনি যদি কোনো খবর জেনে থাকেন আর কি তাদের ইমিগ্রেশন পলিসি নিয়ে? আসলে ইউকের রুলস এর ব্যাপারে যদি আমি খুব স্ট্রিক্টলি কয়েকটা কথা বলি, সেটা হলো যে ইউকে রুলস এর ব্যাপারে আজকে আপনি যেটা জানবেন কালকে হয়তো সেটা নাও থাকতে পারে। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ এর মতো একটা ব্যাপার। আচ্ছা, ইউকে গভর্নমেন্ট যেই থাকুক না কেন, রুলস চেঞ্জ হইতেই পারে। কিন্তু ওই যে বললাম যে আপনি মানে যতই রুলস চেঞ্জ হোক, আজকে পর্যন্ত সেই কত মানে দশকের থেকে শুরু করে আজকে পর্যন্ত ইউকেতে তো কম মানুষ বাঙালি আসে নাই। তো কেউ না কেউ মানে কোনো না কোনো ওয়ে বের করে কিন্তু থেকেই গেছে যত রুলসে আসে। এক্স্যাক্টলি। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার ডিটারমাইন থাকতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আপনাকে ইউকে থেকে কেউ বের করতে পারবে না আর আপনি ইউকে থেকে বের হবেন না, তো গভর্নমেন্ট যত রুলসই করুক, আপনার জন্য সলিসিটার আছে, ওরাই রাস্তা বের করে দিবে। ডোন্ট ওয়ারি। শুধু পকেটে টাকা থাকলে সব আছে ইউকেতে। এই এটা আমি এই লিখে কথা দিতে কিন্তু পারি। আসলে আমার সব স্টুডেন্টই বলে যে ভাই ইউকে এমন একটা জায়গা যে পকেটে টাকা থাকলে পর সবই হয়। কারণ ভাই এটা কি বাংলাদেশের মতনও কি অনেকটাই হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ বলে যে ভাই টাকা থাকলে সব সম্ভব। এই ব্রিটিশরা আমাদের যে 200 বছর শাসন করে দিয়ে গেছে, তো এটাতে আমরা কি ওদের কাছ থেকে পাইছি নাকি তাইলে? ব্যাপারটা কিন্তু আংশিকভাবে ওরকম রিলেট হয়ে যাচ্ছে। এটা আপনি ঠিকই বলছেন যে ব্রিটিশদের আহ, বুদ্ধি, তো ব্রিটিশদের বুদ্ধির থেকে মনে করেন আমরা যারা বাঙালিরা আছি বা যারা বাঙালি সলিসিটার আছে বা ব্রিটিশ সলিসিটাররাও অনেক সময় অনেক বড় হেল্প করে। তো এইখানে সলিসিটার তো অনেক ভাইটাল একটা পজিশন, কিন্তু যারা সলিসিটার ওরা খুবই একটা ভাইটাল রোল প্লে করে। যারা পিআর পায় বা পাসপোর্টের জন্য এরা খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালু ক্রিয়েট করে। তো এরা যেটা করে কি যে এরা তো গভর্নমেন্টেরই একটা পার্ট। হুম। তো এরা যেহেতু গভর্নমেন্টের পার্ট, তো ওরা না ভিতরের মানে যেই গোমর গুলা থাকে বা ভিতরের যে ছোটখাটো খুঁটিনাটি ব্যাপারগুলা থাকে, এরা সবকিছু ওরা বলে। খুব ভালোভাবে নলেজেবল। তো ওরা কি করে ওই জিনিসগুলা জানার কারণে ওদেরকে আমাদের মতো মানুষদেরকে হেল্প করতে সুবিধা হয়। আচ্ছা। এই জন্য হয় কি সলিসিটারদের আবার সলিসিটার আর অ্যাকাউন্টিং যারা সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই দুইজন মানুষের মানে এই দুইজন পেশাদার যারা আছে এই লন্ডনে বা ইউকেতে, এদের আবার খুব ভ্যালু। এক লাইনে যদি বলি খুব ভ্যালু, মানে এদের ছাড়া আপনি অচল। ওকে। ঠিক আছে, এক হচ্ছে আপনাকে সলিসিটারের কাছে যাইতেই হবে, এই জন্য আপনার টাকা লাগবে, কারণ সলিসিটাররা টাকা ছাড়া কিছু বুঝে না ম্যাক্সিমামই, সবার কথা বলবো না বাট ম্যাক্সিমাম। আর অ্যাকাউন্টিং ফার্মে তো আপনাকে যেতেই হবে। আপনি যখন ভালো একটা জব করবেন, আপনার যখন ট্যাক্সেশনের কাজ কম আসবে বা বিজনেস করতে চান, অনেকে আবার সেলফ স্পন্সরশিপও করে, যারা বিজনেস করে ওইটাকে সাকসেসে নিয়ে যেতে পারে। এরকম যদি হয় যে আপনি আমি তো 2 বছরের কোর্সে আসছি, আর 2 বছর হচ্ছে আমার পিএসডব্লিউ, 4 বছরের মধ্যে যদি আমি কোনো একটা বিজনেসকে নিজে একটা সাকসেস রেটে নিয়ে যেতে পারি, তখন আপনি ইউকে গভর্নমেন্টের একটা বেঞ্চমার্ক আছে। এই বেঞ্চমার্কে যদি আপনার প্রফিট এই বেঞ্চমার্ক মানে ক্রস করে, দেন আপনি আপনার কোম্পানি থেকে নিজেই নিজেকে স্পন্সর করতে পারবেন। তো এই ধরনেরও অনেক কিছু রাস্তা আছে, কিন্তু রাস্তাগুলা স্টেপ বাই স্টেপ জানতে হয়। আমি নিজেও 100% সবকিছু জানি নাই, বাট আমার নলেজ থেকে যা আছে আমি সেটাই বললাম। কেবল তো আসছি 1 বছর, বাকি 1 বছরে ইনশাল্লাহ ইনশাল্লাহ। রাস্তা বের করে এই যে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আসলে রাতুল ভাই কিন্তু খুবই পরিশ্রমী একজন মানুষ। মানে আসলে তার সাথে আসলে ভাইয়া গিয়েছে হয়তো বা গত বছর সেপ্টেম্বর ইন্ডাকে, বাট ভাইয়ার সাথে তো আমি তো এটাকে ভাইয়া বললো যে আসলে ভাইয়া আমাদের একেবারে ইনিশিয়াল স্টেজে ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। তো আমাদের আর একটা স্টুডেন্টের থ্রুতেই ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, আর মুকিত আদনানের মাধ্যমেই। তো ওই সময় থেকে আসলে ভাইয়ার সব আমি কথাগুলি শুনতাম, সে আসলে কতটুকু স্ট্রাগল করছে তার স্টুডেন্ট লাইফে। সে 2টা 3টা জব করতো,
মানে এতটা হার্ড ওয়ার্কিং পার্সন ছিল। আসলে হার্ড ওয়ার্ক যে পে বেস্ট বা মানে আসলে হার্ড ওয়ার্ক করলে পরে যে আসলে একটা রিটার্ন পাওয়া যায় সেটার আসলে জলজান্ত প্রমাণ কিন্তু আমাদের রাতুল ভাই। আমি আমার আরেকটা এপিসোডে ইনশাল্লাহ আমি আমার আরেকটা ফ্রেন্ড নিয়ে আসবো, ও খুবই হার্ড ওয়ার্কিং পার্সন, ওর গল্প ইনশাল্লাহ শোনাবো। বাট রাতুল ভাই আজকে আছে, আসলে আমি রাতুল ভাইকে আমি স্যালুট জানাই যে আসলে ভাই আপনি মানে অনেকের বাবারই অনেক টাকা পয়সা আছে, অনেক কিছুই আছে, বাট তারপরেও আসলে আমরা আসলে সবসময় চেষ্টা করি যে যতটুকু কমফোর্ট জোন থেকে কাজ করা যায়, বাট কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করলে পর যে আসলে তার রিটার্নটা যেটা খুব মিষ্টি হয়, সেটা কিন্তু রাতুল ভাই তার প্রমাণ। না ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মানে আমি শুরু থেকে যখন আপনার সাথে আমার কথা হয়, আমি মানে প্রায় 2 বছর পরে মনে হয় ডিসিশন নিয়ে আপনার মানে শেষ পর্যন্ত আপনার সাথেই আমার কাজ হয়েছে, এবং আপনার মাধ্যমে আল্লাহ আপনি হচ্ছে আমার উসিলা। তো আল্লাহ আমাকে একটা এই সুন্দর যে রাস্তায় আমি আসতে পারছি, এবং আমার যে হায়ার স্টাডিজ এর ড্রিম ছিল আমি সেই ট্র্যাকে আসতে পারছি। আমার স্টুডেন্ট লাইফে স্ট্রেসে থাকা অবস্থায় যে স্ট্রাগল করছি তার পে ব্যাক আল্লাহর কাছ থেকে আমি এইভাবে পাচ্ছি। ইটস মানে ভেরি ব্লেসিং ফর মি। মানে আমার জন্য তো আমি নিজেই ব্লেসিং। আমার কাছে মনে হয় আমার আম্মু আব্বু আমার জন্য এনাফ কষ্ট করছে। আহ, তাদেরকে অলওয়েজ সেলুট। আমি সবাইকেও বলবো যে সব সময় যে যত কাজই করুক না কেন, যে যত সাকসেসে যাক না কেন, বাবা মার প্রতি সবসময় একটা রেসপেক্ট সবাই যেন রেখে দেয়। বিদেশে আসলেই যেন বাবা মা আমার জন্য করা দরকার করছিল দ্যাটস ইট, এটা মনে করার রিজন নাই। সবসময় বাবা মার প্রতি ভালোবাসা, ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়া, এই জিনিসটা একটা মানুষের সাকসেসের জন্য অনেক ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আপনিও এটা বিলিভ করেন যে ফ্যামিলি ইজ ফ্যামিলি, ফ্রেন্ডস ফ্রেন্ডস, ফ্যামিলি ফ্যামিলি। সো ফ্যামিলির উপরে কিছু না। আর আমি আরো একটা জিনিস নিয়ে অনেক ব্লেসিংস। আমার ওয়াইফ আমাকে এখানে যেভাবে সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশে আমাদের ম্যারিড লাইফে আমরা 1 ইয়ার ছিলাম, আফটার দ্যাট এখানে আসি। তো ইটস ভেরি ব্লেসিং, আলহামদুলিল্লাহ। আমি হয়তো কখনো ভালো কাজ করছি বা আমার আব্বা আম্মু আমার জন্য কখনো এমন মানে কি বলবো, তারা সবসময় হয়তো দোয়া করতো, তো ডেফিনেটলি সবসময়। তো এই জন্য আমার ওয়াইফও আমার আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট দিচ্ছে, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, এভরি সাইড থেকে। সো এন্ড মজার মজার খাবার খাইতে পারতেছি বিকজ অফ ওয়াইফ। নাইলে একা 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 রান্না করে খাইতে হইতো, হ্যাঁ ঠিক তাহলে আছে? এই কথা So, বোঝা না যায়, কিন্তু ব্যাচেলার স্টোরিগুলো কিন্তু যেতে যাবে না যে আল্লাহ আমরা বউর হাতের রান্না খাইতে পারবো না, তাহলে আমি যাব না। না না, ব্যাচেলার স্টুডেন্টের জন্য অন্য ব্যবস্থা আছে, ঠিক আছে? ওরা আসে এখানে, দেখবেন যে গুছাই ফেলছে, ঠিক আছে? তখন এরাই এখানে রান্না খায়। যে তো লন্ডনে যাই হোক, এই বলিয়ে হলো নেবে। ব্যাপার। থ্যাংক ইউ বর্ষণ ভাই, অনেক সুন্দর কথা বললেন আমাকে নিয়ে, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো আর মাচ, থ্যাংক ইউ আপনাকে সো মাচ অনেক ভাই। থ্যাংক ইউ, আপনার ট্রিপলয়কে অনেক রেসপেক্ট অ্যান্ড থ্যাংক ইউ। ট্রিপলয়ের হোল টিমকে থ্যাংক ইউ, স্পেশালি আপনি, আশিক ভাই, অ্যান্ড দ্য সিকদাত আদার ভাই ওয়ান, ছিল, আমি ভাইয়ের নামটা সিকদাত ভাই, সিকদাত মনে ভাই ছিল, আসতেছে না। সিকদাত। Sikbat bhai, he was very good guy. I appreciate it. Very good. So আশা করি আপনার ট্রিপলয় আরো সামনে আগাক, আপনি আগান। ট্রিপলয় ইনশাআল্লাহ, কতটুকু আগাবে জানি না, আপনি আরো সামনে আগায় যান। অবশ্যই অবশ্যই এটা আমি ট্রিপলে সবসময় আগালে দোয়া আমি করি। আগাতে পারবো ভাই ইনশাআল্লাহ। আপনি আগাইলে ট্রিপলয় আগাবে, এটা মনে রাখেন। ভুল বলছেন এটা, বুঝছেন? আপনি আগাইলে ইনশাআল্লাহ, ট্রিপলয় আগাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এত ব্যস্ততার মধ্যেও টাইম বের করে দেওয়ার জন্য। আসলে ভাই আপনাদের মতো যারা দেশের বাইরে রয়েছেন, আসলে তারা যদি তাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেন, মানে যেরকম ভাই আপনি করলেন, এতে কী হয় আসলে বাংলাদেশি স্টুডেন্টগুলো আসলে আমাদের এই ভিডিওগুলো আলহামদুলিল্লাহ ভাই এখন আমাদের মোটামুটি 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। কিছুদিন আগে অলরেডি দেখলাম যে আজকে 1300-র কাছাকাছি চলে আসছে। সো অনেকেই ভাই আমাদের ভিডিও দেখে এবং তারা আসলে রিয়েল এক্সপিরিয়েন্সটা জানতে চায়। আসলে এজেন্সি নিয়ে অনেকেরই অনেক ভুল ধারণা রয়েছে, আসলে এজেন্সি মানে খারাপ, এজেন্সি মানে টাকা মেরে দেয়। ইটস ট্রু, অনেক এজেন্সি রয়েছে যারা এই কাজ করে, আবার কিছু কিছু এজেন্সি রয়েছে আসলে যারা চেষ্টা করে তাদের সাইড থেকে একটা ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য। যেহেতু ভাই আসলে আমরা ইউকের ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ নেই না, সেক্ষেত্রে আসলে আমরা একটা স্টুডেন্টের সফলতা বা একটা সাকসেস স্টোরির জন্যই তাকিয়ে থাকি আসলে, কারণ যেহেতু আমাদের ইনকামটা আসে একটা স্টুডেন্ট যদি ইউনিভার্সিটিতে এনরোল করে তখন। সো আমাদেরও চেষ্টা থাকে যাতে একটা স্টুডেন্ট যেন ভিসা পায় বা তার ফাইলটা যেন সুন্দর মতো কাজ করতে পারি। সেই ক্ষেত্রে ভাই যখন একটা স্টুডেন্ট ডিসিশন মেকিংয়ে প্রবলেম ফেস করে, যে বিভিন্ন
ফেজে এসে যে আসলে আমি ইউকে যাব, মানে কান্ট্রি ফার্স্টে যে কান্ট্রি চয়েস করে। অনেকেরই ভাই আপনার ইচ্ছা থাকে যে আমি অস্ট্রেলিয়া যাব, কানাডা যাব বা নিউজিল্যান্ড যাব, বাট স্বাদ আছে সাধ্য নেই। বাট ইউকে একটা ডেস্টিনেশন যেখানে আসলে যদি মোটামুটি কারো সামর্থ্য থাকে আর মোটামুটি যদি তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে, সে কিন্তু যেতে পারতেছে। আসলে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা আমার কাছে মনে হয় সবই ডেভেলপ কান্ট্রি, সবই ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি। সো যেই কান্ট্রিতে আমি আসলে একটু সহজে ঢুকতে পারবো এবং যে কান্ট্রিতে আসলে অনেকটা ওয়ে আছে, যেহেতু আসলে এটা আপনার সাথে শেয়ার করলাম বা আপনি বললেন যে আসলে স্কিল যদি থাকে, যদি কেউ নেটওয়ার্কিং পার্সন হয়ে থাকে, যার সাথে আসলে মানুষের সাথে সম্পর্ক ভালো, যে কমিউনিকেশন ভালো করতে পারে, তার জন্য ভাই 2024-25 এসে আসলে সার্ভাইভাল পজিশনে থাকা আসলে খুব যে বেশি ডিফিকাল্ট আমার কাছে মনে হয় না ভাই, যদি যার দিকে কারো চেষ্টা থাকে। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি এটা আমি এগ্রি আপনার এই কথার সাথে। সেই জায়গা থেকে ভাইয়া, যেহেতু আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, সো ইনশাল্লাহ ভাইয়া আজকে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। মানুষ আসলে রিলস দেখতে দেখতে খুব অভ্যস্ত। 30 সেকেন্ডসের রিলস, 59 সেকেন্ডসের রিলস, সেই জায়গায় অলমোস্ট প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে নিলাম ভাইয়া আপনার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, খুবই ইনফরমেটিভ ছিল এবং আমার মনে হয় যে স্টুডেন্টরা মোটিভেশন পাবে। আসলে ডিমোটিভেট করে কোনো লাভ নেই বা কম্পিটিটর বেড়ে যাচ্ছে এরকম না, বাট দিন শেষে আসলে রিজিকের মালিক আল্লাহ, রিজিক উপর থেকেই আসে। যদি আমার রিজিক থেকে আমি ডেনমার্কে যাব, আমার রিজিক যদি থাকে যে আমি লন্ডনে বসে ভালো থাকবো, সেও সম্ভব। অনেকে যদি রিজিক যদি না থাকে, তাহলে ইউএসের গ্রিন কার্ড নিয়েও যদি ইউএসএ যায়, সে এখানে গিয়ে কিছু করতে পারবে না। এটা সত্যি কথা। আর লাস্টে আমি একটা কথা না বললেই না, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে সবগুলাতেই কম বেশি আপনার এডুকেশন কিন্তু খুবই ভালো। বাট একটা জিনিস আপনি জানেন কিনা, আই থিঙ্ক আপনি জানেন, আর যারা দেশের বাইরে আসতে চায় তারাও জানে, যে ব্রিটিশ এডুকেশনের যে কারিকুলাম, এইটাই কিন্তু সারা ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ফলো করে। এবং ব্রিটিশ এডুকেশন একটা মানে ফ্রম দ্য বিগিনিং, এডুকেশনের হিস্ট্রি থেকে টিল নাও দে আর টপ। সো ব্রিটিশ এডুকেশন ইজ ব্রিটিশ এডুকেশন। সো এইখানে আদার্স কোনো অপশন নাই। দ্যাটস ওয়াই আমি ইউকেতে আসছি। আদারওয়াইজ আমারও তো অস্ট্রেলিয়াতে, আমার অস্ট্রেলিয়াতেও প্রচুর রিলেটিভ, আমার কানাডাতে প্রচুর রিলেটিভ, আমার ইউএসএ তে আছে। ইউএসএ তেও আমার অপশনস আছে। ইউএসএ তে হয়তো বা আমি আরো অন্যান্য থ্রুতে করতে পারি। বাট আলহামদুলিল্লাহ আমি ইউকে এসে কোনো ভুল ডিসিশন নেই নাই, এটা 100%। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ ভাইয়া আর একদিন ভাবিকে নিয়ে ইনশাল্লাহ গল্প করব। আর যদি কপালে যদি সব ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ লাইভ এসে ইনশাল্লাহ আড্ডা দিব। ইনশাল্লাহ আপনার ওই বারান্দায় বসে চা খাবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, আপনিও কফি নিয়ে বসবেন, আমিও বসবো। আর আপনার এখানে, আমার এখানে দাওয়াত থাকলো, আসেন আমার বারান্দায় লাইভ বসবো একসাথে। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ বস, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।